প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই ক্লাস ইজি টু গো এর আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি হাজ্জাজ বিন ইউসুফ। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের একজন শিক্ষার্থী ছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় অধ্যায় এবং বাংলা দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়বস্তু সেটা হলো প্রমিত বলি প্রমিত লিখি। এখানে আমরা দেখব প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ। প্রিয় শিক্ষার্থী, ইজি টু গো তোমাদের জন্য একটি বেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। তাই ইজি টু গো এর সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। চলো তাহলে আমরা মূল ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়ে তোমাদের যে বিষয়টি রয়েছে সেটা হলো প্রমিত বলি প্রমিত লিখি। এখন প্রমিত বিষয়টা কি সেটা সম্পর্কে তোমাদের একটু বলে রাখি। প্রমিত বিষয়টা হচ্ছে যে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের ভাষা প্রচলিত রয়েছে। যেমন বরিশালের ভাষা একরকম, আর চিটাগংয়ের ভাষা দেখি আমরা অন্যরকম। তাহলে এই ভাষাগুলো আমরা যদি আঞ্চলিক ভেদে বিভিন্নভাবে উচ্চারণ করি বা কথা বলি বাংলা ভাষায়, তাহলে আমরা এটা বুঝতে আমরা পারবো না বা এটাকে আমরা লিখিত রূপ দান করতে পারবো না বা লিখতে পারবো না সঠিকভাবে। তো এই সমস্যাটা দূর করার জন্য যে ভাষার প্রচলন হয় সেটা হচ্ছে প্রমিত ভাষা বা প্রমিত বাংলা ভাষা। সেই প্রমিত বাংলা ভাষাটা হচ্ছে আমরা সাধারণত পাঠ্য বইতে যে ভাষাটি দেখে থাকি বা যে লেখাটি দেখে থাকি এগুলো হচ্ছে প্রমিত ভাষায় লেখা। এই প্রমিত ভাষায় আমরা সবাই বুঝতে পারি, যে যে অঞ্চলেরই থাকি না কেন আমরা এই ভাষাগুলো সবাই বুঝতে পারি। তো আশা করি প্রমিত ভাষাটা কি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, এখানে কয়েকটা পরিচ্ছেদ রয়েছে, 3টা পরিচ্ছেদ রয়েছে। এখন আমরা প্রথম পরিচ্ছেদটা দেখি। প্রথম পরিচ্ছেদে রয়েছে ধ্বনির উচ্চারণ। ধ্বনির উচ্চারণ, ধ্বনি মানে হচ্ছে শব্দ বা অর্থবোধক যে কোনো শব্দ, সেটাই হচ্ছে ধ্বনি। তো এই ধ্বনিটা আমরা কিভাবে উচ্চারণ করব, মানে প্রমিত বাংলা বলার জন্য আমরা এই ধ্বনিগুলো কিভাবে উচ্চারিত করব, এই বিষয়গুলো এখানে আমরা দেখব। এবং এখানে এই ধ্বনিগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারছি কিনা এটা আমাদের দেখানোর জন্য এখানে একটা কবিতা রয়েছে। এবং এই কবিতাটি হচ্ছে প্রমিত ভাষায় রচিত বা চলিত ভাষায় রচিত। এই কবিতাটি আমাদের পড়ে এখানে আমাদের উচ্চারণ ঠিক রেখে আমাদেরকে বলতে হবে যে আমাদের ধ্বনির উচ্চারণগুলো সঠিক হয়েছে। এই কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি। তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে কিছু রয়েছে। সাত নরিহার, আমি কিংবদন্তির কথা বলছি, এগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। আর এইখানে যে কবিতাটি রয়েছে সেটা হচ্ছে সাত নরিহার, এই কাব্য থেকে এটি নেওয়া হয়েছে। তাহলে এখন চলো এই কবিতাটি আমরা পাঠ করি। দেখো, কবিতাটির নাম হচ্ছে মাগো ওরা বলে, আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে, সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তারপর দেখো, তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিরাকোটে উরকি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুইলতাটা নেতানু, খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহ রোদে ভিটে ভরেছে।
দেখো এই কবিতাটা আমরা আবৃত্তি করার চেষ্টা করলাম। এখন এই কবিতা থেকে কিছু শব্দের অর্থ এখানে দেওয়া হয়েছে, এগুলো আমরা একটু দেখি। উরকি ধান, প্রথমে যে শব্দটি দেওয়া হয়েছে সেটা হলো উরকি ধান। উরকি ধান হচ্ছে একরকম ধান, এটা একটা ধানের প্রজাতি। কথার ঝুড়ি হচ্ছে অনেক রকম কথা, অনর্গল কথা, মানে অনেক কথা জমে আছে, এগুলোকে বলা হয় কথার ঝুড়ি। ঝাপসা চোখে ও স্পষ্ট দৃষ্টিতে, আমরা অনেক সময় ঘুম থেকে ওঠার সময় বা চোখে যদি আমরা কান্না করি, চোখে পানি আসে, তাহলে তখন চোখের দৃষ্টি কি হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, তখন এই দৃষ্টি হলো ঝাপসা চোখে বা অস্পষ্ট দৃষ্টিতে। ডালের বড়ি, ডাল দিয়ে বানানো ছোট বড়া, বড়া মানে এই পেঁয়াজু টাইপের এরকম ধরনের কিছু একটা, এটা হলো ডালের বড়ি। দাওয়া হচ্ছে ঘরের বারান্দা, বারান্দা মানে হচ্ছে যে আগেরকার গ্রামের বাড়িতে বা এখনো দেখা যায় যে সামনে যে ঘরের বারান্দা থাকে, এগুলো হচ্ছে দাওয়া বলা হতো। নারকেলের চিড়ে, চিরার মতো করে বানানো নারকেলের টুকরো। নুয়ে পড়া মানে হচ্ছে ঝুলে পড়া। বিন্নি ধান, বিন্নি ধানও হচ্ছে এক ধরনের ধানের প্রজাতি। ব্যবচ্ছেদ মানে হচ্ছে কাটাছেঁড়া করা, মানে হচ্ছে সেটা অঙ্গচ্ছেদ করা, এটাই হলো ব্যবচ্ছেদ। ভিটে হচ্ছে বাসভূমি, সাধারণত যেখানে মানুষজন ঘর বাড়ি উঠায় যে জায়গা জমিতে, সেগুলোকে সাধারণত ভিটে মাটি বলা হয় বা ভিটে বলা হয়। মুরকি হলো গুড় দিয়ে বানানো খই, এক ধরনের খই হচ্ছে গুড় দিয়ে মাখানো এক ধরনের খই, গুড় দিয়ে খইগুলোকে মাখায় বিভিন্ন আকৃতি দেওয়া হয়, এরকম গোল আকৃতির, বা এগুলো হচ্ছে মুরকি। শব হচ্ছে মৃতদেহ। তো আমরা এখন শব্দের অর্থগুলো দেখলাম। এখন দেখি ধ্বনির কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি। আমরা জানি বাংলা বর্ণমালায় ৩৯টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ সবগুলো একই রকম হয় না। এগুলো ধ্বনির কম্পন মাত্রা, মানে আমরা যখন উচ্চারণ করি সেই উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্র কতটুকু কম্পন হয়, কেমন কম্পন হয়, কম না বেশি, এবং বায়ুর প্রবাহটা কেমন হয়। আমরা জানি যে আমাদের মুখ দিয়ে অথবা নাসিকা দিয়ে আমরা ধ্বনি উচ্চারণ করার সময় বাতাস বেরিয়ে যায়, সেই বাতাস যে বেরিয়ে যায় সেটা কেমন, কম না বেশি, এগুলোর উপর ভিত্তি করে ধ্বনিগুলোকে বিভাজন করা হয়েছে। সেই বিভাজনগুলি আমরা এখন দেখব। দেখো, ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে বায়ুর কম্পন কম বেশি হওয়ার ভিত্তিতে, অর্থাৎ স্বরতন্ত্রে বাতাসের কম্পনটা কম হবে নাকি বেশি হবে, এটার উপর ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়। এটা কি, ঘোষ এবং অঘোষ। তাহলে ঘোষ এবং অঘোষ হচ্ছে কিসের প্রকারভেদ? স্বরতন্ত্রে বায়ুর কম্পন কম নাকি বেশি, এটার উপর ভিত্তি করে ব্যঞ্জন বর্ণের যে প্রকারভেদ বা ব্যঞ্জন ধ্বনির যে প্রকারভেদ, সেটা হচ্ছে ঘোষ এবং অঘোষ। তাহলে আমরা দেখি ঘোষ ব্যঞ্জন এবং হচ্ছে অঘোষ ব্যঞ্জন। দেখো, ঘোষ ব্যঞ্জন বলছে যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রে কম্পন অপেক্ষাকৃত বেশি হয়। স্বরতন্ত্রে কম্পন কেমন হয়? বেশি হয়, সেটা হচ্ছে ঘোষ। ঘোষ, ঠিক আছে। ঘোষ ব্যঞ্জন হচ্ছে যেটা উচ্চারণ করতে অনেক বেশি কম্পন হয় স্বরতন্ত্র, সেটাকে হলো ঘোষ ধ্বনি। এখন দেখো, আর অঘোষ ধ্বনি হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পন অপেক্ষাকৃত কম হয়, স্বরতন্ত্র কম কাঁপে, সেগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি। আচ্ছা, এখন আমরা এটা সহজে কিভাবে মনে রাখতে পারি সেটা আমি তোমাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দেখো, আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ আমরা যদি উচ্চারণ করি 5টা বর্গ আছে, আমরা এরকম দেখব, যেমন ক বর্গ, তারপরে চ বর্গ, তারপর ত বর্গ, এরকম বর্গ রয়েছে। এরকম 5টা বর্গ রয়েছে, যেমন ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ঞ, এরকম যে রয়েছে এই বর্গগুলো। এই বর্গগুলো আমরা যদি প্রথমটা যদি মানে এই বর্গগুলোর বর্ণের ক্ষেত্রে যদি আমরা যেমন ক, খ, গ, ঘ, উম, এখানে কয়টা বর্ণ রয়েছে? 5টা বর্ণ রয়েছে। তাহলে প্রথমটা যদি আমরা 1 নম্বর ধরি, এবং এর পরেরটা যদি হচ্ছে 2 নম্বর ধরি, তারপরেরটা 3 নম্বর ধরি, এরকম ভাবে যদি আমরা নম্বর দিই, মানে ক হচ্ছে 1 নম্বর, খ হচ্ছে 2 নম্বর, গ হচ্ছে 3, ঘ হচ্ছে 4, এবং 4 পর্যন্ত জানলেই হবে এখানে, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি যে দেখবা এরকম প্রত্যেকটা বর্গের এই 3 এবং 4 যেটা হবে, ঘোষ হবে কি 3 এবং 4,
ঘোষ হবে 3 এবং 4 নম্বর যে বর্ণ থাকবে সেটা, যেমন ক খ হচ্ছে 1 এবং 2, তাহলে গ ঘ হচ্ছে কত? গ ঘ হলো 3 এবং 4, গ ঘ হচ্ছে কত? 3 এবং 4। তাহলে এটা এইভাবে মনে রাখবো যে আমরা প্রতিটা বর্গের, যেমন ক খ গ ঘ, এই যে 4টা বর্ণ রয়েছে সেটার আমরা যদি ক কে 1 নম্বর ধরি, খ কে 2 ধরি, গ কে 3 ধরি এবং ঘ কে 4 ধরি, তাহলে এইভাবে প্রত্যেকটা বর্গের চ ছ জ ঝ এইভাবেও চ ছ, তাহলে জ এবং ঝ হবে 3 এবং 4 নম্বর বর্ণ। তাহলে এই 3 এবং 4 নম্বরের অবস্থানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 3 এবং 4 নম্বরে যেটা থাকবে এটা হচ্ছে ঘোষ ব্যঞ্জন, ঠিক আছে? আর এখানে আলাদাভাবে একটা মনে রাখবে, র এবং ল, এই দুইটা জিনিস একটু আলাদা করে মনে রাখবে যে এই দুইটা হচ্ছে, যেহেতু বর্গের মধ্যে নাই, এটা র এবং ল, র এবং ল হচ্ছে কি ঘোষ ব্যঞ্জন, এই দুইটা আলাদা করে মুখস্থ রাখবে, ঠিক আছে? তাহলে প্রতিটা যে বর্গ রয়েছে সেই বর্গের 3 এবং 4 নম্বর যে বর্ণগুলো থাকবে সেগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন। আচ্ছা, এখন আমরা যে অঘোষটা রয়েছে সেই অঘোষটা দেখি। দেখো, অঘোষ হচ্ছে কি হবে তাহলে? একটা বর্গের 1 এবং 2 নম্বর অবস্থানে যে বর্ণগুলো থাকবে, কত নম্বর অবস্থান? 1 এবং 2। তাহলে 1 এবং 2 নম্বরে কি কি থাকে, কোন কোন বর্ণগুলো? যেমন ক খ, তারপরে চ ছ, ট ঠ, ত থ, প ফ, আর এই আলাদা এই তালব্যস্য দন্তস্য হ, এই 3টা আলাদা করে মুখস্থ রাখবে যে এই 3টা হচ্ছে অঘোষ, ঠিক আছে? তাহলে প্রতিটি বর্গের 1 নম্বর এবং 2 নম্বর অবস্থানে যে বর্ণগুলো থাকবে সেই 1 এবং 2 নম্বর অবস্থানের এই বর্ণগুলোকে বলা হচ্ছে অঘোষ ব্যঞ্জন, ঠিক আছে? আর আলাদা করে মনে রাখতে হবে তালব্যস্য দন্তস্য এবং হ, ঠিক আছে? তো আশা করি এগুলো তোমরা এখন বুঝতে পারবে। এরপরে দেখো, ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহ অনুযায়ী বিভাজন, অর্থাৎ বাতাস কতটুকু প্রবাহিত হবে এইটার উপর ভিত্তি করে একটা ধ্বনি উচ্চারণ করার সময় কি পরিমাণ বাতাস বের হয়ে আসবে সেটার উপর ভিত্তি করে আবার 2 ভাগে ভাগ করা হয়। সেটা কি কি? অল্প প্রাণ এবং মহাপ্রাণ, অল্প প্রাণ এবং মহাপ্রাণ, ঠিক আছে? দেখো, এখন অল্প প্রাণের সংজ্ঞাটা দেখি। অল্প প্রাণের সংজ্ঞা হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, অল্প, অল্প দিয়েই মনে রাখবে যে কম, বাতাস কি কম বের হয়ে আসে, ফুসফুস থেকে বাতাস কম আসে, বায়ু প্রবাহ কম নির্গত হয়, সেটা হচ্ছে অল্প প্রাণ। সেটা কি? অল্প প্রাণ। তাহলে এটাও আমরা দেখব এরপরে। দেখো, মহাপ্রাণ, মহাপ্রাণ হচ্ছে ফুসফুস থেকে বায়ু প্রবাহ কি হয়? অপেক্ষাকৃত বেশি হয়, সেটাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। দেখো, আগেরটার মতো করেও এটাও আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব। এইখানে দেখো, অল্প প্রাণ মনে রাখবে যে একটা বর্গের 1 এবং 3 নম্বর অবস্থানে যারা থাকবে, 1 এবং 3 নম্বর অবস্থানে যারা থাকবে তারা হচ্ছে অল্প প্রাণ। যেমন 1 নম্বরে ক, খ হচ্ছে 2 নম্বরে, তাহলে খ হবে না। গ হচ্ছে কত নম্বরে? 3 নম্বরে। আবার দেখো, এই যে চ হচ্ছে 1 নম্বরে, তারপরে জ হচ্ছে কি 3 নম্বরে, ট হচ্ছে আবার 1 নম্বরে, আবার ঢ হচ্ছে কি নম্বরে? 3 নম্বরে, ঠিক আছে? তারপরে দেখো, এখানে আলাদা করে মনে রাখবে ডৈষ্ণরটা মনে রাখবে, এটা মনে রাখবে। এরপরে ত 1 নম্বরে, দ হচ্ছে 3 নম্বরে, প 1 নম্বরে, ব হচ্ছে 3 নম্বরে, তারপরে তালব্যস্য দন্তস্য, এটা মনে রাখবে। তালব্যস্য আর দন্তস্য আলাদা করে এটা মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে অল্প প্রাণ ব্যঞ্জন। একটা বর্গের 1 নম্বর এবং 3 নম্বর অবস্থানে যে ব্যঞ্জনগুলো থাকে সেগুলোকে বলি আমরা অল্প প্রাণ ব্যঞ্জন। এরপরে দেখো, মহাপ্রাণ ব্যঞ্জন। যে মহাপ্রাণ ব্যঞ্জন এটা হবে তাহলে কি বলতো? 1 এবং 3 চলে গেলে থাকে কি? 2 এবং 4 থাকে, 2 এবং 4। তাহলে একটা বর্গের 2 এবং 4 নম্বর অবস্থানে যে বর্ণগুলো থাকবে সেগুলো হচ্ছে মহাপ্রাণ। তাহলে দেখো, এই ক 1 নম্বরে, আর খ হচ্ছে কত নম্বরে? 2 নম্বরে, আর গ হচ্ছে 3 নম্বরে, ঘ হচ্ছে কত নম্বরে? 4 নম্বরে, তারপর ছ হচ্ছে কত নম্বরে? 2 নম্বরে, আর ঝ হচ্ছে কত নম্বরে? 4 নম্বরে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা এরকম। তারপরে লাস্টে মনে রাখবে কি? এই হটা আলাদা করে মনে রাখবে। এই হ হচ্ছে কি
হ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এটা আলাদাভাবে মনে রাখবে, এটা যেহেতু বর্গে নেই এটা আলাদা করে মনে রাখবে। তাহলে এরকম গোল চিহ্ন যেগুলো দিয়ে রাখছি এগুলো আলাদা করে তোমরা মুখস্থ করবে, আর যেভাবে কোন বর্গের কত নম্বর অবস্থানে থাকলে কি হবে এগুলো এইভাবে মনে রাখলেই তোমরা সবগুলো পারবে। ঠিক আছে, তাহলে অল্প প্রাণ হলো কি একটা বর্গের 1 এবং 3 নম্বর অবস্থানে যে বর্ণগুলো, আর মহাপ্রাণে হচ্ছে 2 এবং 4 নম্বর অবস্থানে যে বর্ণগুলো থাকে সেগুলোকে বলে। আচ্ছা, এখন আমরা পরবর্তী অংশ দেখি। কম্পন মাত্রা ও বায়ু প্রবাহ অনুযায়ী ধ্বনির উচ্চারণ। তাহলে এখন হচ্ছে বায়ু প্রবাহ কম্পন মাত্রা দুইটাই এখানে আমাদেরকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ অঘোষ নাকি অল্প প্রাণ নাকি ঘোষ নাকি মহাপ্রাণ, এরকম সবকিছু আমাদেরকে কি করতে হবে এখন নির্ধারণ করতে হবে। এখানে কিছু শব্দ এখানে দেয়া হয়েছে এবং প্রথম দুইটা এখানে লিখে দেয়া হয়েছে, আর বাকিগুলো আমাদেরকে লিখতে হবে। দেখো তাহলে আমরা যদি এখানে দেখি, দেখো এখানে কুমড়ো দেয়া আছে এবং ফুল, এই দুইটা দেয়া আছে অঘোষ। দেখো কুমড়ো হচ্ছে কি বলছে যে লাল চিহ্নিত বর্ণটির ধ্বনি বৈশিষ্ট্য। এই যে লাল চিহ্নটা রয়েছে এই লাল চিহ্নিত বর্ণটার ধ্বনি বৈশিষ্ট্য কি হবে? ক বলতো, ক কত নম্বর বর্গে আছে? 1 নম্বর। তাহলে 1 নম্বরে থাকলে কি হবে বলতো? 1 নম্বরে থাকলে হবে অঘোষ। 1 নম্বর থাকলে কি হবে? অঘোষ। আর এরপরে আমাদের কি নির্ধারণ করতে হবে? অল্প নাকি মহা, অল্প প্রাণ নাকি মহাপ্রাণ। তাহলে ক কত নম্বরে রয়েছে? 1 নম্বরে। তাহলে 1 এবং 3 হচ্ছে কি বলতো? 1 এবং 3 হচ্ছে অল্প প্রাণ, তাহলে এটা হচ্ছে অঘোষ এবং অল্প প্রাণ। আর ফ এটা 2 নম্বরে রয়েছে, তাহলে 1 এবং 2 হচ্ছে অঘোষ। আমরা জানি 1 এবং 2 নম্বর অবস্থানে থাকলে অঘোষ। তাহলে এবং 1 এবং 3 নম্বরে থাকলে হচ্ছে অল্প, আর 2 এবং 4 নম্বরে থাকলে হচ্ছে মহা। তাহলে এটা কত নম্বর অবস্থানে রয়েছে? 2 নম্বর অবস্থানে রয়েছে। আর এটা কত নম্বর অবস্থানে ছিল? 1 নম্বর অবস্থানে ছিল। তাহলে 2 নম্বর অবস্থানে থাকলে কি হবে? অঘোষ। 1 এবং 2 হচ্ছে অঘোষ, আর 2 এবং 4 হচ্ছে মহা। তার মানে 2 নম্বরে থাকার কারণে এটা হচ্ছে মহা। এরপরে ত দেখো তো কত নম্বর অবস্থানে রয়েছে? ত রয়েছে হচ্ছে ত রয়েছে হচ্ছে 1 নম্বর অবস্থানে। কত নম্বর অবস্থানে? 1 নম্বর অবস্থানে রয়েছে ত। তাহলে 1 নম্বর অবস্থানে ত থাকলে পরে কি হবে? এটা অঘোষ হবে এবং কি হবে? অল্প প্রাণ হবে। তাহলে এটা হবে কি? অঘোষ এবং অল্প প্রাণ, কারণ ত হচ্ছে কত নম্বর অবস্থানে রয়েছে? 1 নম্বর অবস্থানে রয়েছে। আমরা জানি 1 নম্বর অবস্থানে থাকলে এটা হয় অঘোষ, 1 এবং 2 হচ্ছে অঘোষ এবং 1 এবং 3 হচ্ছে অল্প প্রাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো, এরপরে যেটা চিহ্নিত রয়েছে ড, ট, ঠ, ড, তার মানে এটা হচ্ছে 3 নম্বর অবস্থানে রয়েছে। কি কত নম্বর অবস্থানে রয়েছে? 3 নম্বর অবস্থানে রয়েছে। তাহলে 3 নম্বর অবস্থানে থাকলে এটা কি হবে বলতো? আমরা জানি 1 2 হচ্ছে অঘোষ, আর 2 এবং 1 2 হচ্ছে অঘোষ, 3 এবং 4 হচ্ছে মহা। তার মানে এটা হবে মহা এবং 1 এবং 3 হচ্ছে অল্প প্রাণ। তাহলে এটা কি হবে? ঘোষ এবং অল্প প্রাণ। ঠিক আছে, ঘোষ এবং অল্প প্রাণ। এরপরে দেখো ছ, এটা কত নম্বর অবস্থানে রয়েছে? 2 নম্বর অবস্থানে রয়েছে। তাহলে 2 নম্বর অবস্থানে থাকলে পরে কি হবে বলতো? 2 নম্বর অবস্থানে থাকলে হবে অঘোষ এবং মহাপ্রাণ। কি হবে? অঘোষ এবং মহাপ্রাণ। ঠিক আছে, অঘোষ মহাপ্রাণ, কারণ আমরা জানি 1 এবং 2 অঘোষ, আর 2 এবং 4 হচ্ছে মহাপ্রাণ। আচ্ছা, এখন দেখি আমরা ট, ঠ, এটা কত নম্বর অবস্থানে রয়েছে? ট বর্গের 1 নম্বর অবস্থানে রয়েছে। তাহলে কি হবে? এটা অঘোষ এবং অল্প প্রাণ। আচ্ছা, এরপরে দেখি আমরা, এরপরে রয়েছে প রয়েছে 1 নম্বরে। প রয়েছে 1 নম্বরে। তাহলে এখন দেখো, তাহলে এটা কি হবে? অঘোষ অল্প প্রাণ। ঠিক আছে, অঘোষ অল্প প্রাণ। এরপরে দেখো ভ, প, ফ, ব, ভ, এটা কত নম্বরে রয়েছে? 4 নম্বর অবস্থানে রয়েছে। তাহলে 4 নম্বর অবস্থানে থাকলে পরে কি হবে? মহাপ্রাণ হবে এবং মহাপ্রাণ হবে এবং ঘোষ হবে। ঠিক আছে, ঘোষ এবং মহাপ্রাণ। এরপরে দেখো দ, ত
থ দ, দ রয়েছে কত নম্বর অবস্থানে? 3 নম্বর অবস্থানে। ঠিক আছে, দ যদি 3 নম্বর অবস্থানে থাকে তাহলে কি হবে এটা দেখো, ঘোষ অল্প প্রাণ, ঘোষ অল্প প্রাণ। এরপরে দেখো থ, ত থ, এটা কত নম্বর অবস্থানে রয়েছে? 2 নম্বর অবস্থানে রয়েছে। কত নম্বর অবস্থানে রয়েছে? 2 নম্বর। তাহলে 2 নম্বর অবস্থানে থাকলে পরে কি হবে? অঘোষ এবং মহাপ্রাণ। এরপরে দেখো গ, গ রয়েছে কত নম্বর অবস্থানে? 3 নম্বর অবস্থানে রয়েছে। তাহলে 3 নম্বর অবস্থানে থাকলে পরে কি হবে বলো? 3 নম্বর অবস্থানে থাকলে হবে ঘোষ এবং অল্প প্রাণ। এরপরে দেখো ডয়সনর, ডয়সনর হচ্ছে এটা, ডয়সনর থাকলে পরে কি হবে? ঘোষ এবং অল্প প্রাণ। ডয়সনর হচ্ছে ঘোষ অল্প প্রাণ, যেটা মুখস্থ করতে বলছিলাম। ঠিক আছে, তো আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো এখন, এবং বাকি সকলগুলোই পারবে। এরপরে দেখো বাক প্রত্যঙ্গ, বাক প্রত্যঙ্গ নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা একটা ধ্বনি উচ্চারণ করার সময় যে অঙ্গগুলো, আমাদের যে অঙ্গগুলো সরাসরি কি হয় ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে সেখানে সরাসরি কাজে লাগে বা সরাসরি ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছে বাক প্রত্যঙ্গ। যেমন আমরা যখন কথা বলি, তোমরা একটু খেয়াল করো, আমরা যখন কথা বলি তখন আমাদের কি কি জিনিস কাজে লাগে বলো? আমাদের জিহ্বা কাজে লাগে, আমাদের ঠোঁট কাজে লাগে, আমাদের দন্ত কাজে লাগে, আমাদের নাসারন্ধ্র কাজে লাগে, ফুসফুস থেকে বাতাস আসে এটা কাজে লাগে, শ্বাসনালী কাজে লাগে, তারপরে হচ্ছে মুখ গহ্বর কাজে লাগে, তারপরে কণ্ঠ, কণ্ঠ তার কাজে লাগে, তালু কাজে লাগে, মূর্ধা কাজে লাগে। তো এই যে বিষয়গুলো এখানে রয়েছে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকেই বলা হচ্ছে কি বাক প্রত্যঙ্গ। বাক প্রত্যঙ্গ মানে হচ্ছে কি যেগুলো ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে সরাসরি ব্যবহৃত হয়, এগুলোকে বলা হচ্ছে বাক প্রত্যঙ্গ। এখন দেখো এইখানে অংশ চিহ্নিত করে তোমাদের বইতে এই বাক প্রত্যঙ্গের বিষয়গুলো দেয়া হয়েছে, আমরা একটু দেখি। দেখো এই ফুসফুস, ফুসফুসের কাজ হচ্ছে কি এখান থেকে বাতাস বেরিয়ে আসে, স্বরতন্ত্র এখানে সাধারণত ধ্বনি উৎপন্ন হয়। ঠিক আছে, শ্বাসনালী এদিক দিয়ে বাতাস যায়, মুখ গহ্বর এদিক দিয়ে বাতাস আসে, জিহ্বা, জিহ্বা অনেক ধরনের ক্ষেত্রে উচ্চারণ ক্ষেত্রে ব্যবহৃত হয়, দাঁত, দন্তধ্বনি, উষ্ঠ যেমন উষ্ঠ ধ্বনির ক্ষেত্রে, আবার নাসারন্ধ্র, যেমন নাসারন্ধ্র উচ্চারণ করার সময় কিছু ধ্বনি এখানে উচ্চারিত হয়, যেমন নাসিক্য ধ্বনি যেগুলো রয়েছে একটা প্রতিটা বর্গের লাস্টের বা 5 নম্বর যে বর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। মূর্ধা বর্ণ রয়েছে, মূর্ধন্য, তারপরে তালব বর্ণ, তালব্য বর্ণ রয়েছে, কণ্ঠ বর্ণ রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের কি এই বর্ণের কোন বর্ণগুলো, কোন বর্গের বর্ণগুলো কোন জায়গা থেকে উচ্চারিত হয় বা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হয় আমাদের, সেগুলোর উপর ভিত্তি করে এই বর্গগুলোর আবার নামকরণ করা হয়েছে। চলো আমরা এখন সেগুলো দেখি। দেখো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাক প্রত্যঙ্গের সক্রিয়তা। দেখো আমাদের এখন এখানে বলতে বলছে যে কোন বর্ণটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়। দেখো তার আগে আমরা দেখে আসি যে কোন বর্গগুলোকে কোনটা বলা হয় বা কোন বর্গগুলোকে নাম কি। দেখো আমরা এখন এইখানে দেখি যে কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠ থেকে কোনগুলো উচ্চারিত হয় এটা আমরা আগে দেখি, পরে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর করব। দেখো কণ্ঠ হচ্ছে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভের পিছনের অংশ উঁচু হয়ে আল জিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ ব্যঞ্জন বলে। যেমন কাকা, খালু, গাছ, ঘাস, কাঙাল ইত্যাদি এগুলো দেওয়া রয়েছে। এখন কণ্ঠ ব্যঞ্জন হচ্ছে ক, খ, গ, ঘ, উম, এইটা মনে রাখবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম বর্গের যে বর্ণগুলো রয়েছে ক, খ, গ, ঘ, উম, এগুলো হচ্ছে কি ব্যঞ্জন? কণ্ঠ ব্যঞ্জন। কারণ এগুলো হচ্ছে আমাদের সরাসরি এই কণ্ঠ থেকে উচ্চারিত হয়। আমরা একটু আগে যে চিত্রটা দেখলাম ওই চিত্রে যে কণ্ঠ ছিল আমি দেখিয়েছিলাম, সেই কণ্ঠ থেকে এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হয়। এরপরে যেটা রয়েছে সেটা দেখো তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন বুঝতে পারছো, এটা তালু থেকে উচ্চারিত হয়, অর্থাৎ তালুতে বায়ুপথে বাধা সৃষ্টি করে। আর এই উচ্চারণ স্থানটা মনে রাখবে, যেখানে বায়ুটা বাধা পায় বা বাধার সৃষ্টি করে সেটা সে অনুযায়ী এই বর্গগুলোর নামকরণ করা হয়। দেখো জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে কি হয়, শক্ত তালুর কাছে
বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলো হচ্ছে তালব্য বর্ণ। তালব্য বর্ণ কোনগুলো? এই যে পরের বর্গে যেগুলো চ, ছ, জ, ঝ এবং তালব্য শ, এগুলো হচ্ছে তালব্য বর্ণ। এই তালব্য শটা আলাদা করে মনে রাখবে। চ, ছ, জ, ঝ এবং তালব্য শ এগুলো হচ্ছে তালব্য ব্যঞ্জনের উদাহরণ বা দ্বিতীয় বর্গের যে বর্ণগুলো রয়েছে। এরপরে দেখো মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন মূর্ধা, যেটা দেখো দন্তমূল এবং তালুর মাঝখানে আমাদের যে দাঁত থাকে সেই দাঁতের যে মূল রয়েছে দন্তমূল, সে দাঁত এবং তালু এই দুটার মাঝামাঝি যে অংশটা সেটাকে বলা হয় মূর্ধা। এবং এইখানে বাধা পেয়ে বায়ু এইখানে বাধা পেয়ে যে বর্ণগুলোকে উচ্চারিত করে সেগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণ। দেখো কি কি মূর্ধন্য বর্ণ? ট, ঠ, ড, ঢ, ডৈষ্ণর, ঢৈষ্ণর। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বর্ণ? মূর্ধন্য ব্যঞ্জন বা মূর্ধা বর্ণ। ঠিক আছে, এরপরে দেখো দন্ত ব্যঞ্জন। এটা বুঝতেই পারছো, দন্ত মানে দাঁতের ওইখানে বাধা পেয়ে যেগুলো উচ্চারিত হবে। উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে। কি করবে? উপরের পাটির দাঁতে লেগে কি করবে? বাধা সৃষ্টি করবে। সেগুলো হচ্ছে দন্ত বর্ণ। যেমন ত, থ, দ, ধ এগুলো হচ্ছে দন্ত ব্যঞ্জন বর্ণের উদাহরণ। এরপরে দেখো ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন মানে কি? যেগুলো ঠোঁট। ওষ্ঠ মানে কি? ঠোঁট। ঠোঁটে বাধা পেয়ে ঠোঁটে বায়ুপথে বাধা সৃষ্টি করে, মানে ঠোঁট বাধা সৃষ্টি করে বায়ুপথে, সেইভাবে যে বর্ণগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন দেখো কোনগুলো? যেমন প, ফ, ব, ফ, ম এগুলো হচ্ছে কি বর্ণ? ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ ব্যঞ্জন। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী দেখো, এখন আমরা এগুলো দেখলাম যে কোন বর্ণগুলো কোথা থেকে উচ্চারিত হয় এবং এই বর্গ অনুযায়ী তাদের নামগুলো কি। আচ্ছা, এখন আমরা দেখি যে যেহেতু আমরা এই নামগুলো সম্পর্কে পরিচিত হলাম, এখন আমরা দেখব যে কোনটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়। দেখো কোন বাক প্রত্যঙ্গ ব্যবহৃত হয়েছে, যে লাল চিহ্নিত অংশ যে বর্ণটা। যেমন ক, ক আমরা একটু আগে পড়লাম কি বলতো? কণ্ঠ থেকে উচ্চারিত হয়। তারপরে ফ, প, ফ দেখো তো এটা কোথা থেকে উচ্চারিত হয়? প, ফ, তার মানে এটা হচ্ছে ওষ্ঠ থেকে উচ্চারিত হয়। কি থেকে উচ্চারিত হয়? ওষ্ঠ, তার মানে এটা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। এরপরে দেখো, এরপরে হচ্ছে তা, ত, ত কোথা থেকে উচ্চারিত হচ্ছে? দেখো উচ্চারণ করে দেখো, ত, ত হচ্ছে দন্ত থেকে উচ্চারিত হচ্ছে। কোথা থেকে? দন্ত থেকে উচ্চারিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে দন্ত বর্ণ। এরপরে দেখো ড, ড তাহলে কোথা থেকে উচ্চারিত হচ্ছে? ট, ঠ, ড এটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে? দেখো আমরা উচ্চারণ করার সময় দেখতে পাবো এটা হচ্ছে মূর্ধা। ড, ড মূর্ধা কোনটা? দন্তমূল এবং তালুর যে মাঝামাঝি অংশটা সেটা হচ্ছে মূর্ধা। এরপরে দেখো ছ, চ, ছ গাছ, চ, ছ তার মানে এটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে বলো? চ, ছ আমরা তালু থেকে উচ্চারিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে তালব্য বর্ণ। এটা হচ্ছে তালব্য বর্ণ। এরপরে দেখো ট, ছুটির ট, ট, ঠ এটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে বলো তো? ওই যে একটু আগে আমরা দেখলাম ট, ঠ, ড, ঢ, তার মানে এটা হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে। টটা, টটা কোথা থেকে উচ্চারিত হচ্ছে? মূর্ধা থেকে। ঠিক আছে, এরপরে দেখো পকেটের প কোথা থেকে উচ্চারিত হচ্ছে? পকেটের প, ফ, প হচ্ছে কি? ওষ্ঠ ব্যঞ্জন। কোথা থেকে? ওষ্ঠ থেকে, তার মানে এটা হচ্ছে একটা ওষ্ঠ ব্যঞ্জন। এরপরে দেখো ভ, প, ফ, ব, ভ এটাও হচ্ছে একটা কি ব্যঞ্জন? ওষ্ঠ ব্যঞ্জন। এটা হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন। এরপরে দেখো দেরির দ, দেরির দ কোথা থেকে উচ্চারিত হচ্ছে? দেখো ত, থ, দ আমরা উচ্চারণ করি কিভাবে? ত, থ, দ, তার মানে এটা হচ্ছে তালু থেকে, দন্ত থেকে। কোথা থেকে? দন্ত থেকে উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো কথার থ, ত, থ, ত, থ তার মানে এটা থ হচ্ছে কোথা থেকে উচ্চারিত হচ্ছে? থ হচ্ছে দন্ত থেকে উচ্চারিত হচ্ছে। এরপরে দেখো পাগলের ক, খ, গ তার মানে এটা হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে। কোথা থেকে? কণ্ঠ থেকে। আমরা জানি প্রথম বর্গের ক, খ, গ, ঘ এগুলো হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হয়। এরপরে মুরকির ডৈষ্ণর, ডৈষ্ণর কোথা থেকে উচ্চারিত হচ্ছে? দেখো ডৈষ্ণর হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো, পারবে এখন। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কত প্রকার এগুলো আমরা দেখলাম, একটু আগে দেখলাম। যেমন হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন রয়েছে এখানে,
তারপরে হচ্ছে তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এরকম 5 প্রকার রয়েছে, 5 ধরনের রয়েছে। এগুলো আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে কণ্ঠটা কোথা থেকে উচ্চারিত হয় দেখো তো, এটা একটু আমরা এক নজর দেখে নিই। কণ্ঠ ব্যঞ্জনটা উচ্চারিত হয় জিভের পিছনের অংশ, মুখ্য বাক প্রত্যঙ্গ, এটা আর কি মুখ্য অঙ্গগুলো তোমরা মনে রাখবে। তালব্য হচ্ছে কি জিভের সামনের অংশ, আর মূর্ধন্য হচ্ছে কি জিভের ডগা দিয়ে উচ্চারিত হয়। দন্ত ব্যঞ্জন হচ্ছে কি এটাও জিভের ডগা দিয়ে উচ্চারিত হয়, আর ওষ্ঠ ব্যঞ্জন হচ্ছে নিচের ঠোঁট দিয়ে উচ্চারিত হয়। আচ্ছা, এগুলো আমরা দেখেছি। এরপর দেখো উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকার। এখন উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকারগুলো আমরা কিভাবে লিখবো দেখো, কোনটা কোন ব্যঞ্জন। এই প্রথমটা করে দেওয়া হচ্ছে, দেখো কুমড়োর ক, ম এবং ডসনরা, এটা কোনটা কোন 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 জায়গা থেকে উচ্চারিত হয়েছে, তাহলে এটা হচ্ছে সেটা। দেখো এখন বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখি। দেখো আমরা পরেরটা যদি দেখি যে ফুল, ফুল হচ্ছে এখানে ফ রয়েছে আর ল রয়েছে, প ফ, তার মানে ফটা হচ্ছে কোথা থেকে উচ্চারিত হয়, ওষ্ঠ। ফ হচ্ছে ওষ্ঠ আর ল হচ্ছে দন্ত, ঠিক আছে। এরপরে দেখো আমরা লতার ক্ষেত্রে যদি দেখি, ল হচ্ছে দন্ত এবং ত হচ্ছে দন্ত। এরপরে ডাটা যদি আমরা দেখি, ডাটা দেখো ট ঠ ড, ড হচ্ছে মূর্ধা এবং ট হচ্ছে মূর্ধা, ঠিক আছে। এরপরে গাছ, গ হচ্ছে কণ্ঠ এবং স হচ্ছে তালব্য, ঠিক আছে। এরপরে দেখো ছুটি, ছ হচ্ছে তালব্য এবং ট হচ্ছে মূর্ধা। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো, যেহেতু আমি একটু আগে এগুলো পরে আসলাম তোমাদের। দেখো এরপরে পকেট, প প ফ, প হচ্ছে কি ওষ্ঠ আর ক হচ্ছে কণ্ঠ, ট হচ্ছে তালব্য। তারপরে ভেজা, ভেজার ভ হচ্ছে ওষ্ঠ আর জ হচ্ছে তালব্য। এরপরে দেরি, দেরি এর দ হচ্ছে দন্ত আর র হচ্ছে কি বলতো দন্ত, দ দন্ত আর র হচ্ছে কি দন্ত। এরপরে দেখো কথা, কথা এর ক, ক হচ্ছে কিসে কণ্ঠ, ক হচ্ছে কণ্ঠ আর থ হচ্ছে দন্ত, ঠিক আছে। এরপরে দেখো পাগল, পাগল এখানে 3টা শব্দ রয়েছে। এই পাগলের প হচ্ছে ওষ্ঠ, প ফ ব ভ এগুলো হচ্ছে ওষ্ঠ, গ হচ্ছে কণ্ঠ এবং ল হচ্ছে দন্ত। এরপরে দেখো মুরকি, মুরকিতে ম হচ্ছে কি ম হচ্ছে ওষ্ঠ এবং ডসনর হচ্ছে মূর্ধা এবং ক হচ্ছে কণ্ঠ। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। এখন এই দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি আবার একটু সংক্ষেপে তোমাদের বলবো। আশা করি তোমরা সেগুলো কখনো ভুলবে না এবং মনে রাখার চেষ্টা করবে। দেখো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমরা আজকে দেখলাম সেটা হচ্ছে ঘোষ এবং অঘোষ। আমরা অঘোষটা মনে রাখবো কিভাবে, যে প্রতিটা বর্গের 1 এবং 2 নম্বর অবস্থানে যেটা আছে সেটা হচ্ছে অঘোষ, আর ঘোষ হচ্ছে 3 এবং 4 নম্বর অবস্থানে যেটা থাকবে সেটা হচ্ছে ঘোষ। আর আলাদা করে মনে রাখবে হচ্ছে ঘোষের ক্ষেত্রে ল এবং র এই দুইটা হচ্ছে ঘোষ, আর অঘোষের ক্ষেত্রে হচ্ছে তালব্যস্য, দন্তস্য এবং হ এই 3টা হচ্ছে অঘোষ, ঠিক আছে। এরপরে দেখো অল্প প্রাণ এবং মহাপ্রাণ যদি আমরা হিসাব করি, তাহলে এখানে অল্প প্রাণ হচ্ছে প্রতিটা বর্গের 1 এবং 3 নম্বর অবস্থানে যারা থাকবে তারা হচ্ছে অল্প প্রাণ। আর আলাদা করে মনে রাখবে ডয়স্নর, তালব্যস্য এবং দন্তস্য। আর মহাপ্রাণ হচ্ছে 2 এবং 4 নম্বর অবস্থানে, প্রতিটা বর্গের 2 এবং 4 নম্বর অবস্থানে যে বর্ণগুলো থাকবে সেটা হচ্ছে মহাপ্রাণ, এবং হটা আলাদা করে মুখস্থ করে রাখবে। এরপরে দেখো এগুলো আমরা দেখলাম। এরপরে বাক প্রত্যঙ্গের এই বিষয়গুলো খুব ভালো করে জেনে রাখবে যে কোথায় কোনটা থাকে, এবং এগুলো তোমাদের যেমন মূর্ধাটা খুব ভালো করে মনে রাখবে। মূর্ধা হচ্ছে দন্ত এবং তালুর মাঝামাঝি যে অংশটা সেটা হচ্ছে কি মূর্ধা।
তারপর হচ্ছে শ্বাসনালী কাজ কি, স্বরতন্ত্রের কাজ কি, স্বরতন্ত্র থেকে হচ্ছে কি হয়, এখানে ধ্বনি উচ্চারিত হয়, আর ফুসফুস থেকে এখানে বাতাস আসে। এগুলো সবগুলোকে বলা হয় বাক প্রত্যঙ্গ। ঠিক আছে, এখন দেখো এগুলো আমরা পূরণ করেছি, তারপরে এগুলো আমরা দেখেছি, এবং যে বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে যে এইখানে আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী কি বলতো, পাঁচ ধরনের কি রয়েছে, ব্যঞ্জন ধ্বনি রয়েছে। সেগুলো কি কি? কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠ ব্যঞ্জনটা মুখস্থ রাখবে। কণ্ঠ ব্যঞ্জন কি কি বলতো? ক, খ, গ, ঘ, উম, এগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। তালব্য হচ্ছে ত, থ, দ, এরকম তালব্য। ঠিক আছে, তারপরে হচ্ছে মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এরকম। এই সবগুলো হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে। এই 5টা বর্গের বর্ণগুলো মুখস্থ রাখলে বাকিগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এখানে আলাদা করে দেখো তোমাদের কিছু মনে রাখতে হবে। তালব্যতে তালব্যস্বটা মনে রাখবে আলাদা করে, আর এখানে হচ্ছে আর আলাদা করে কিছু মনে রাখতে হবে না। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের 8ম শ্রেণীর 2য় অধ্যায় 1ম পরিচ্ছেদের আজকে এই পর্যন্ত আলোচনা ছিল। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং যে বিষয়গুলো আমি বলার চেষ্টা করেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তারপরও আমাদের চ্যানেলে তোমরা মন্তব্য করে জানাবে। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ইজি টু গো এর আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।